আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চ অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। বিএনপি যদি ভবিষ্যতে মানে রাজনীতিতে টিকতে চায় তাহলে আওয়ামী লীগকে একটা স্পেস দিতে হবে। আওয়ামী লীগ যখন আসবে জামাত আস্তে করে বিএনপির মানে ছায়াতলে আবার আশ্রয় নেবে। কিন্তু সরকার তো আসলে কার্যত জামাতের একটা পৃষ্ঠপোষক সরকার ছিল। তারা সারা দেশে যেভাবে মব সন্ত্রাস করছে, তারা যেভাবে ডেইলি স্টার, প্রথম আলো ভাঙচুর করছে, সবগুলোর পেছনে জামাতের উগ্রবাদী কর্মীরা যুক্ত। আগে ইউনূস সাহেব প্রোটেকশন দিচ্ছে, তাদের চোখের সামনে দফায় দফায় 32 নম্বর ভাঙচুর করছে, ইউনূস সাহেব কিছুই বলেনি। একটা আলোচনা বাংলাদেশের রাজনীতিতে, বিশেষ করে নির্বাচনের পরে রাজনীতির আকাশে সেই আলোচনাটা বেশ দানা বেঁধে উঠছে। বিভিন্ন বিশ্লেষক, সাংবাদিক এই ব্যাপারটাকে নিয়ে আলোচনা করছে। ব্যাপারটা হলো আওয়ামী লীগের রাজনীতিতে ফেরা। আমরা গতকালকেই একটা আলোচনা করেছিলাম যে আওয়ামী লীগের যারা মিত্রশক্তি, মানে যাদেরকে এখন মিত্রশক্তি ভাবা হচ্ছে আমেরিকার নতুন প্রশাসন, ট্রাম্প প্রশাসন এবং ভারত তো অবশ্যই, তারা শেষ পর্যন্ত বোধহয় বাধ্য হচ্ছে শেখ হাসিনাকে বাদ দিয়েই আওয়ামী লীগের কথা। কারণ শেখ হাসিনাকে ফেরানোর কোনো পথ তাদের হয়তো তৈরি করা সম্ভব হবে না। কিন্তু আওয়ামী লীগের রাজনীতিতে ফেরা, এই ব্যাপারটা কতটা প্রাসঙ্গিক কিংবা কতটা গুরুত্বপূর্ণ? আওয়ামী লীগ কি রাজনীতিতে ফিরছে? আওয়ামী লীগকে কি বিএনপি রাজনীতিতে ফেরাবে? সংসদ বসেছে যখন আজকে, তখন এই যে সংসদের প্রথম 30 কার্যদিবসের মধ্যে প্রফেসর ইউনূসের যত কালা কানুন কিংবা কিছু ভালো কানুনও রয়েছে, সেই ব্যাপারগুলোর সুরাহা হতে হবে। 133টা অধ্যাদেশ, কিছু কালা কানুন, সেই ব্যাপারগুলোর সুরাহা হতে হবে। গতকালকেই স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ প্রফেসর ইউনূসের এই মানে জুলাই সনদ আদেশ, যে অধ্যাদেশ, সেইটা নিয়ে তীব্র ব্যঙ্গাত্মক কথা বলেছেন এবং সেটাকে মানে কোন লিঙ্গ, এটা পুংলিঙ্গ, স্ত্রীলিঙ্গ না উভয় লিঙ্গ, সেটা বলতে বলেছেন একটু মজা করে। মানে সেটাকে ওই পুংলিঙ্গ, স্ত্রীলিঙ্গ কিংবা উভয় লিঙ্গ সেটা না বলে আমার মনে হয় যে সেটাকে ম্যাটিকুলাস লিঙ্গ বলা যেতেই পারে। সালাউদ্দিন আহমেদের ওই বক্তব্যের মাধ্যমে স্পষ্ট হয়েছে প্রফেসর ইউনূসের বহু কিছুই সংসদে পাশ হবে না। তার মধ্যে কি আওয়ামী লীগের উপরে যে নিষেধাজ্ঞা জারি করা আছে, কার্যক্রমের উপরে যে নিষেধাজ্ঞা জারি করা আছে, সেটাও কি সংসদ, বিএনপির নেতৃত্বে 2/3 আসন তারা যেহেতু পেয়েছে, তারা যেটা চাইবে তাই হবে, সেটাও কি বাতিল হয়ে যাচ্ছে? বিভিন্ন সূত্র বলছে সেটাও বাতিল হয়ে যাচ্ছে। সংসদের 30 কার্যদিবসের পরে আওয়ামী লীগ তার রাজনীতির অধিকার ফিরে পেতে যাচ্ছে। কিন্তু সেটা কতটা বাস্তবসম্মত? বিএনপি সেটা করবেই বা কেন? কোন স্বার্থে করবে? সেখানেই একটা মজার ব্যাপার, যে ভিডিওর অংশবিশেষ আপনারা দেখলেন। বিএনপিপন্থী সাংবাদিক হিসেবেই পরিচিত বাংলাদেশের তারকা সাংবাদিক মোস্তফা ফিরোজ, তিনি কালের কণ্ঠের একটা টক শোতে গতকালকে এই ব্যাপারে খুবই গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন এবং কিছু মন্তব্য করেছেন। সেই মন্তব্য করতে গিয়েই তিনি বলেছেন বিএনপি তার নিজের স্বার্থেই আওয়ামী লীগকে রাজনীতিতে ফেরাবে। চলুন একটু বুঝে দেখি, জেনে দেখি, তার আলোচনার কয়েকটা পয়েন্ট ধরে আমরা একটু বিশ্লেষণ করে বোঝার চেষ্টা করি যে আওয়ামী লীগকে রাজনীতিতে বিএনপি কেন ফেরাবে, নিজের প্রয়োজনটা কী, এবং সেটা সত্য কতখানি, সেই আলোচনাই করবো এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম মোস্তফা ফিরোজের সেই মন্তব্যের কথা। বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে তিনি আলোচনা করেছেন। তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ, সব থেকে গুরুত্বপূর্ণ যে কথাটা বলেছেন সেটা হচ্ছে যে ভবিষ্যতে বিএনপিকে রাজনীতিতে টিকতে হলে, যদি বিএনপি রাজনীতিতে টিকতে চায় এবং বিএনপি সরকার 5 বছর ঠিকভাবে যদি কাজ করতে চায়, তাহলে আওয়ামী লীগকে ফেরাতে হবে। আওয়ামী লীগকে ফেরাতে হবে কেন? তার যুক্তি হচ্ছে, যদি আওয়ামী লীগকে না ফেরায় তাহলে মানে ফাঁকা মাঠে জামাত ইসলাম এবং এনসিপি রাজত্ব পেয়ে বসবে এবং সেই রাজত্ব নিয়ে বিএনপির ওপরে হামলে পড়বে যারা, তারা এমনভাবে সেই পেশার বিএনপির মোকাবেলা করাটা অনেক বেশি কঠিন হবে। তিনি এটাও বলেছেন যে এখন হয়তো সরকারের হানিমুন পিরিয়ড,
হানিমুন পিরিয়ডে তারা হয়তো অনেক কিছুই বুঝতে পারছে না, কিন্তু 1 বছর 2 বছর অতিক্রম করার পরে এই জামাত কিংবা এনসিপি এতটাই ফাঁকা মাঠে এতটাই শক্তিশালী হয়ে উঠবে, বিএনপির সরকার চালানোটা অনেক বেশি কঠিন হবে। আর জামাতের একমাত্র ওষুধ হচ্ছে আওয়ামী লীগ, সেই কথাও তিনি বলেছেন। আওয়ামী লীগকে যদি রাজনীতিতে ফেরায় বিএনপি, তাহলে রাজনীতিটা আবারও এমন হবে, বাংলাদেশের যে রাজনীতি তিনি একেবারে অকপটে স্বীকার করেছেন, বাংলাদেশে তো মূলত 2টা রাজনীতি, একটা হচ্ছে আওয়ামী রাজনীতি আর একটা হচ্ছে এন্টি আওয়ামী রাজনীতি। আওয়ামী লীগের বিরুদ্ধে এন্টি আওয়ামী লীগ সবাই এক হয়ে যায়। সেই ক্ষেত্রে আওয়ামী লীগ যখন রাজনীতিতে ফিরবে এবং দুর্বল আওয়ামী লীগ যখন ফিরবে, তারা আস্তে আস্তে সবল হওয়ার চেষ্টা করবে, সেই মুহূর্তে ফাঁকা মাঠটা জামাত পাবে না। ফাঁকা মাঠটা জামাত না পেলে জামাত অনেকটা অসহায় হয়ে যাবে, আর জামাত যখন অসহায় হয়ে যাবে তখন আবার ঘুরে ফিরে তারা বিএনপির ছায়াতলে আসার চেষ্টা করবে, বিএনপির সঙ্গে সম্পর্ক ভালো রাখার চেষ্টা করবে, আওয়ামী লীগকে মোকাবেলা করার জন্য বিএনপির সঙ্গে সুসম্পর্ক রাখার চেষ্টা করবে। বিএনপিকে তারা আর শত্রু ভাববে না এবং তখন বিএনপির জন্য রাজনীতি করাটা সহজ হবে। সুতরাং বিএনপির রাজনীতির স্বার্থে, বিএনপির সরকারের সুন্দরভাবে সরকার পরিচালনা কার্যক্রম পরিচালনার স্বার্থেই আওয়ামী লীগকে রাজনীতিতে প্রাসঙ্গিক বিএনপিকে করতে হবে। তিনি বলছেন যে এটা আমি হয়তো কম বুঝি, কিন্তু আমি যেহেতু বুঝি সেহেতু বিএনপির লোকজন তো আরও বেশি বোঝে, এবং সেই বোঝার পরিপ্রেক্ষিতেই তিনি অনেকটা নিশ্চিতই করেছেন যে আওয়ামী লীগকে প্রাসঙ্গিক করা হচ্ছে, বিএনপি করছে, আওয়ামী লীগকে রাজনীতি করতে দেবে তারা। কারণ একটা গণতান্ত্রিক দেশে মানে সবথেকে বড় 2টা দলের একটা দলকে নিষিদ্ধ করে রেখে আপনি কখনো সরকার চালাতে পারবেন না, এটা হচ্ছে তিনি বলছেন। তিনি বলছেন যে ওই যে বললাম যে আওয়ামী লীগ ফিরলে জামাত এবং এনসিপি তারা বাধ্য হবে বিএনপির সঙ্গে ভালো সম্পর্ক তৈরি করতে, কিংবা তিনি এভাবে বলেছেন বিএনপির ছায়াতলে কিংবা বিএনপির আশ্রয়ে যাওয়ার চেষ্টা করবে, কারণ আওয়ামী লীগকে মোকাবেলা করার শক্তি অন্তত জামাত কিংবা এনসিপির নেই। তখন তারা নিজেদেরকে বিএনপির ছায়াতলে নিয়ে যেতে বাধ্য হবে, এটা বিএনপির জন্য প্লাস পয়েন্ট হবে। তিনি এটাও বলেছেন যে জামাত এবং এনসিপি আদতে আলাদা কিছু না, তারা একটাই দল। জুলাই আন্দোলনের প্রেক্ষাপটে জামাত পেছনে থেকে এনসিপির ছাত্রদেরকে এগিয়ে দিয়েছিল, মূলত তারা জামাতেরই প্রোডাক্ট এবং তারা একই দল, এবং এই মানে পুরো গোষ্ঠীটার পৃষ্ঠপোষক হচ্ছে প্রফেসর ইউনূস। প্রফেসর ইউনূস ক্ষমতায় থেকে এই পুরো গোষ্ঠীটাকে পৃষ্ঠপোষকতা দিয়েছেন, একেবারে স্পষ্ট করে মোস্তফা ফিরোজ সেই বক্তব্য দিয়েছেন। তিনি বলেছেন যে এই পৃষ্ঠপোষকতা দিয়ে তিনি যেটা করেছেন সেটা হচ্ছে যে এই গোষ্ঠীটাকে দিয়ে সারা দেশে মব তৈরি করিয়েছেন, মাজার ভেঙেছেন, প্রথম আলো ডেইলি স্টার পুড়িয়েছেন, ছায়ানট পুড়িয়েছেন। ওসমান হাদির ইস্যুটাকে কেন্দ্র করে প্রথম আলো ডেইলি স্টার যারা ভেঙেছে এরা এই গোষ্ঠীরই উগ্রবাদী অংশ। তিনি একেবারে স্পষ্ট করে বলেছেন সারা দেশে যে মব হয়েছে, শত শত মাজার ভাঙা হয়েছে, প্রথম আলো ডেইলি স্টার পোড়ানো হয়েছে, এগুলো সবই এই গোষ্ঠীর একটা উগ্রবাদী অংশ, যেটার পৃষ্ঠপোষক হচ্ছে প্রফেসর ইউনূস। তিনি 32 নম্বর বাড়ি বঙ্গবন্ধুর সেটা ভাঙার কথা বলেছেন, যে 32 নম্বর বাড়ি ভেঙেছে, সরকার চেয়ে চেয়ে দেখেছে, বুলডোজার সাপ্লাই দিয়েছে। এটা প্রফেসর ইউনূস তার নিজের মাস্টার প্ল্যানটা ওদেরকে দিয়ে প্রতিষ্ঠিত করেছেন। এটা মূলত প্রফেসর ইউনূসেরই মাস্টার প্ল্যান, শুধুমাত্র কার্যকর করেছে ওরা, ওই গোষ্ঠীটাকে দিয়ে প্রফেসর ইউনূস এই কাজটা করিয়েছেন। এই যে মানে ভয়ঙ্কর একটা কথা বলেছেন যে যদি আওয়ামী লীগকে স্পেস না দেয় বিএনপি, তাহলে জামাত বিএনপিকে গিলে খাবে। ভয়ঙ্কর কথা, কিন্তু মানে তার অবজারভেশনে এরকম যে যদি আওয়ামী লীগকে প্রাসঙ্গিক না করে, আওয়ামী লীগকে যদি রাজনীতির স্পেস বিএনপি না দেয়, তাহলে জামাত এত বেশি শক্তিধর হয়ে যাবে কিছুদিনের মধ্যে যে বিএনপিকে গিলে খাবে, এবং সেটাকে মোকাবেলা করার মতো অ্যাবিলিটি বিএনপির থাকবে না। তিনি আরেকটা গুরুত্বপূর্ণ কথা বলেছেন, সেটা হচ্ছে জামাতের রাজনীতি মূলত দুর্বল হয়ে গেছে, খালেদা মানে অনেক বেশি দুর্বল হয়ে গেছে। খালেদা জিয়ার মৃত্যুর পরে তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করে জামাতের আমির যে জাতীয় সরকারের কথা বলেছিলেন, তিনি বলেছিলেন যে তারেক রহমানের সঙ্গে জাতীয় সরকার গঠনের আলোচনা হয়েছে,
এবং তারা ক্ষমতায় গেলে, জামাত ক্ষমতায় গেলে জাতীয় সরকার করবে, এমনকি বিএনপি ক্ষমতায় গেলেও যেন জাতীয় সরকার করে সেরকম একটা প্রস্তাবনা বিএনপিকে দিয়েছেন তিনি একেবারে প্রকাশ্যেই, মানে আকারে ইঙ্গিতে, কোনোটা স্পষ্ট বলে কোনোটা অস্পষ্ট বলে সেগুলোকে তিনি মানে বলেছেন। এবং তখনই জামাতের রাজনীতিটা দুর্বল হয়ে গেছে। মোস্তফা ফিরোজের ভাষ্যমতে তখনই বোঝা গেছে যে জামাত তখন কনফার্ম হয়ে গেছে যে তাদের দ্বারা সরকার গঠন করা সম্ভব নয়। সেই কারণে তারেক রহমানকে রিকোয়েস্ট করা হয়েছে যেন তারা সরকার গঠন করে জামাত এবং এনসিপিকে তাদের সরকারে রাখে, জাতীয় সরকার গঠন করে। এবং তিনি এটা বলেছেন যে সর্বশেষ আরও মানে হাড়ির তলা ফেটে গেছে, তাদের হাড়ির তলা ফেটে গেছে এই তথ্য ফাঁস হওয়ার পরে যে জামাতের আমিরের প্যাডে পররাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি দেওয়া হয়েছে আমিরের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টাকে যেন মন্ত্রীর পদমর্যাদায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে নিয়োগ দেওয়া হয়। তার মানে বিরোধী দলে থেকেও তিনি সরকারে থাকার, সরকারের সঙ্গে যুক্ত থাকার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াটা নিয়ে এখনও আগাচ্ছেন। মোস্তফা ফিরোজের এই যে অবজারভেশনগুলো, এই অবজারভেশনগুলো আমার কাছে মানে খুবই গুরুত্বপূর্ণ মনে হয়েছে এই কারণেই যে এতটা নগ্নভাবে আমরা আলোচনা না করলেও আমরা কিন্তু অনেকবার বলেছি আপনাদেরকে যে আওয়ামী লীগকে রাজনীতিতে ফেরাতে হবে বিএনপির নিজের স্বার্থেই। যদি আওয়ামী লীগকে রাজনীতিতে না ফেরানো হয় তাহলে ফাঁকা ফিল্ড পেয়ে যাবে বিএনপির বর্তমান যারা বিরোধী দল, এবং এই শক্তিকে যদি ফাঁকা ফিল্ড বিএনপি দিয়ে দেয় তাহলে 5 বছর বিএনপির জন্য সরকার পরিচালনা করা কিংবা 5 বছর পরে যে ইলেকশন, সেই ইলেকশনে এই গোষ্ঠী এতটা শক্তিশালী হয়ে যাবে যে পরবর্তী ইলেকশনে দেখা যাচ্ছে যে এই গোষ্ঠীটাই ক্ষমতায় চলে আসলো, এবং সেটা বিএনপির জন্য এবং বাংলাদেশের রাজনীতির জন্য অনেক বড় দুর্ভাগ্যের ব্যাপার হবে। এই আলোচনাটা বিভিন্ন জনের বিভিন্ন মন্তব্য বিশ্লেষণ করে আমরা করেছি বহুবার। এখন মোস্তফা ফিরোজ যখন একেবারে নগ্নভাবেই বলছেন, এবং এই আলোচনাটা মোস্তফা ফিরোজ যে বলছেন কিংবা আমরা আলোচনা করছি ব্যাপারটা তা না, ব্যাপারটা আমরা দেখছি এনসিপির রাজনীতিতে কিংবা জামাতের রাজনীতিতেও আলোচনা হচ্ছে। তারা প্রকাশ্যে এখন বলা শুরু করেছে যে মানে আওয়ামী লীগকে ফেরাতে চাইছে শুধুমাত্র আমাদেরকে ভয় দেখানোর জন্য, আমাদেরকে মোকাবেলা করার জন্য। এই আলোচনা কিন্তু ওই পক্ষের মধ্যে শুরু হয়েছে। তার মানে আওয়ামী লীগ একটা ভয়ের কারণ, আওয়ামী লীগের ফিরে আসাটা একটা ভয়ের কারণ তৈরি হয়েছে কোনো কোনো পক্ষের মধ্যে। কিন্তু আমরা আমাদের পক্ষ থেকে খুবই সফট ডিসক্রিপশন দিতে চাই, সেটা হচ্ছে যে রাজনীতি কারো জন্য ভয়ের কারণ না হোক, রাজনীতি হোক সহাবস্থানের রাজনীতি। সবাই মিলে রাজনীতি করবে, প্রতিদ্বন্দ্বিতা থাকবে, প্রতিযোগিতা থাকবে, কিন্তু কেউ কারো শত্রু হবে না। সুস্থ প্রতিযোগিতা থাকবে, জনগণের সমর্থন আদায়ের চেষ্টা করবে, সুস্থভাবে করবে, কিন্তু কেউ কাউকে দমিয়ে রাখে, চাপিয়ে রেখে কিংবা নির্যাতন করে, নিষিদ্ধ করে, কবর রচনা করে কোনো কিছু করতে চাইবে না। সেরকম রাজনৈতিক প্রেক্ষাপট বাংলাদেশে তৈরি হোক, এই প্রত্যাশা আমাদের পক্ষ থেকে সবসময়ই ছিল, এখনও আছে। দর্শক, আপনার কাছে কি মনে হয় মোস্তফা ফিরোজের যে মন্তব্যটা, সেই মন্তব্যটা কি প্রতিষ্ঠিত হতে যাচ্ছে এপ্রিল মাসের দিকেই? আপনার মন্তব্য জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট। প্রফেসর ইউনূস সরকারের 1.5 বছরে তো বটেই, এখনও সেই স্লোগানটা হয়, গোলামি না আজাদি, আজাদি আজাদি। আর সেই স্লোগানের বাস্তবতা কতটা বাস্তবায়িত হয়েছে সেটা একটা প্রশ্ন সাপেক্ষ। স্লোগানটা পাল্টে যাবে কিনা, গোলামি না আজাদি, গোলামি গোলামি এইভাবে পাল্টে যাবে কিনা, সেটাও একটা বড় প্রশ্নের ব্যাপার হয়ে দাঁড়িয়েছে এই মুহূর্তে এসে। প্রফেসর আসিফ নজরুল বিশ্বকাপে খেলা নিয়ে, টি-20 বিশ্বকাপে যে বাংলাদেশকে খেলতে দিলেন না তিনি মেটিকুলাস ডিজাইন করে, সেই সময় তিনি বলেছিলেন গোলামির দিন শেষ। মানে তিনি কিংবা তারা ভারতের গোলামি আর করবেন না, কারণ শেখ হাসিনা ভারতের গোলামি করে গেছে। শেখ হাসিনা ভারতের গোলামি করে দেশ বিক্রির বহু চুক্তি করে গেছে, কিন্তু প্রফেসর ইউনূসের 1.5 বছরে মেটিকুলাস ডিজাইন করা কিংবা এআই দিয়ে তৈরি করা একটা চুক্তির কোনো নথি আমরা দেখতে পাইনি। আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছিলাম যে শেখ হাসিনার সমস্ত গোলামির চুক্তি তারা প্রকাশ করে দেবে, প্রকাশ করে দিয়ে সেগুলো সব বাতিল করে দেবে।
কিন্তু একটা চুক্তিও প্রকাশ করতে দেখিনি, বরং ভারতের উপরে ভারত বিরোধী রাজনীতি প্রতিষ্ঠিত করতে একদিকে চেষ্টা করেছে, আর একদিকে ভারতের উপরে নির্ভরশীলতাও তৈরি হয়েছে। আদানির বিদ্যুৎ এসেছে, ভারত থেকে একের পর এক চাল আমদানি করা হয়েছে, ভারতকে খুশি করতে ইলিশ উপহার পাঠানো হয়েছে। এই ব্যাপারগুলো আমরা দেখেছি। যখন আমরা দেশের বাজারে 1 কেজি ওজনের ইলিশ 3,000 টাকাতেও পাই না, তখন ভারতকে সেই ইলিশ পাঠানো হয়েছে মাত্র $10 কেজি দামে। $10 যদি কেজি হয় তাহলে কত টাকা হয় সেটা আপনারা খুব ভালোভাবেই জানেন। 1,000 টাকা আর 200 টাকা, 1,200 টাকা হয়। 1,200 টাকা কেজিতে ভারতকে ইলিশ পাঠানো হয়েছে এবং বাছাইকৃত ভালো ইলিশ পাঠানো হয়েছে। কিন্তু আমরা দেশের বাজারে সেই ইলিশ 3,000 টাকাতে কিনে খেতে পারি না। এবার প্রফেসর ইউনূস সরকারের মেটিকুলাস ডিজাইনটা একেবারে নগ্ন পর্যায়ে চলে যেতে শুরু করেছে, উন্মুক্ত হতে শুরু করেছে। বর্তমান সরকার এতটাই বিপদে পড়েছে, প্রফেসর ইউনূসের ক্ষমতা ছাড়ার মাত্র 3 দিন আগে আমেরিকার সঙ্গে সেই চুক্তি, অনেকে বলেন এটাকে দেশ বিক্রির চুক্তি, অনেকে বলেন এটাকে গোপন চুক্তি। সেই চুক্তির ফলে এখন বাংলাদেশ সরকার আমেরিকার দ্বারস্থ হচ্ছে। এই তেল সংকটের সময়ে আমেরিকার কাছে অনুনয় বিনয় করে অনুমতি চাইতে হচ্ছে, প্লিজ আমাদেরকে অনুমতি দেন রাশিয়ার কাছ থেকে যেন আমরা তেল কিনতে পারি। এই ঘটনাটা আজকে বিকেল থেকে রীতিমতো সামাজিক যোগাযোগ মাধ্যমে চাঞ্চল্যের সৃষ্টি করেছে। চলুন একটু জেনে দেখি যে সরকারকে কেন আমেরিকার অনুমতি নিতে হবে। আমি কোথায় থেকে তেল কিনবো না কিনবো সেটা তো আমার ব্যাপার, কেন আমেরিকার কাছে আমাকে অনুমতি নিতে হবে? কোন গোলামির চুক্তি প্রফেসর ইউনূস করে গেছেন? এবং এর ফলে বর্তমান সরকার তো বটেই, আগামী 30 বছরের যদি চুক্তি হয়ে থাকে তাহলে সেই 30 বছর যত সরকার আসবে সব সরকারকেই এরকম আমেরিকার গোলামি করতে হবে কিনা সেটা একটু আলোচনা করে দেখি এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়ে। দর্শক, অনেকেই বলেন প্রফেসর ইউনূস বাংলাদেশে এসেছিলেন মূলত আমেরিকান ডিপ স্টেটের এজেন্ডা বাস্তবায়ন করতে, এবং সেটা বাস্তবায়ন করতে গিয়ে বিভিন্ন বিদেশি নাগরিককে তিনি দেশে নিয়ে এসে বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বে বসিয়েছিলেন। অনেকে আবার সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রল করেন এটা নিয়ে যে ওই যে প্রফেসর ইউনূস বলেছিলেন দায়িত্ব নেওয়ার পরেই যে আমাদেরকে কারো কাছে যেতে হবে না, এখন পৃথিবী আমাদের কাছে আসবে, সবাই আমাদের কাছে আসবে, আমরা কারো কাছে যাব না। এটা প্রচণ্ড ভাইরাল হয়েছিল। সেটাকে নিয়ে এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে যেটা ট্রল হচ্ছে সেটা হচ্ছে যে এই মুহূর্তে ইরানের যখন যুদ্ধ চলছে, ইরানের দায়িত্বে যদি প্রফেসর ইউনূস থাকতেন তাহলে তিনি কি বলতেন? তাহলে কি তিনি এটা বলতেন যে আমাদের মিসাইল পৃথিবীর কোথাও যাবে না, পৃথিবীর যত মিসাইল সব মিসাইল ইরানে ছুটে আসবে, এটা বলতেন প্রফেসর ইউনূস? এটা নিয়ে ব্যাপক ট্রল হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। ট্রল হওয়ারই কথা, কারণ তিনি যখন বলেছিলেন যে আমরা কারো কাছে যাব না, সবাই আমাদের কাছে আসবে, আমরা বাস্তবতা দেখেছিলাম ঠিক উল্টা চিত্র। বিনিয়োগে শূন্য অবস্থান তৈরি করেছেন, ঘটা করে বিনিয়োগের বিডার একজন প্রধানকে ডেকে নিয়ে এসেছিলেন সিঙ্গাপুর থেকে, বিদেশি নাগরিক, তাকে ডেকে নিয়ে এসে এখানে বসিয়েছিলেন, বসিয়ে বিনিয়োগের ঢাক ঢোল পিটিয়ে বিনিময়ে আমরা পেয়েছি বিদেশি শূন্য বিনিয়োগ। পৃথিবীর কোনো দেশ আগ্রহী হয়নি প্রফেসর ইউনূস সরকারের সঙ্গে সম্পর্ক তৈরি করতে। নট অনলি ভারত, একমাত্র পাকিস্তান ছাড়া কোনো দেশ এই সরকারের সঙ্গে সম্পর্ক তৈরি করতে চায়নি। এই কারণেই অনেকে এই সমালোচনাও করেছেন যে প্রফেসর ইউনূস রিসেট বাটন পুশ করে মূলত 1971 সালের মুক্তিযুদ্ধের ইতিহাস মুছে দিতে চেয়েছেন যেন পাকিস্তানের সঙ্গে সম্পর্ক তৈরি করা যায়। এবার কি ঘটল? এবার যেটা ঘটল, এই ঘটনা শুধু বিএনপি সরকারকেই বিপদে ফেলবে না, আগামী 30 বছর 50 বছর এই গোলামি থেকে আমরা বেরিয়ে আসতে পারবো কিনা সেই প্রশ্ন উঠেছে। ডেইলি স্টারের শিরোনামটা দেখে নিন। ডেইলি স্টার বলছে রাশিয়ার তেল কিনতে যুক্তরাষ্ট্রের অনুমতি চাইল বাংলাদেশ। চাইলো মানে কি? চাইতে বাধ্য হয়েছে। বর্তমান সরকারকে এমন একটা ফাঁদে ফেলে গেছে প্রফেসর ইউনূস সরকার যে সরকার এই অনুমতি চাইতে বাধ্য হয়েছে, কারণ ওই যে গোলামির চুক্তি করে গেছেন। এই চুক্তির আওতাতেই এটা নিশ্চিত হলো এবার যে গোলামির চুক্তিটা এমন করেছে যে আমেরিকার কথা ছাড়া আমরা এক পা নড়তে পারবো না।
কি বলছে? জ্বালানি সরবরাহ নিশ্চিত ও জাতীয় অর্থনীতিকে সমর্থন দিতে ভারতের মতো বাংলাদেশকেও রাশিয়ার তেল কেনার জন্য অস্থায়ী ছাড় দেওয়ার বিষয়টি বিবেচনা করতে যুক্তরাষ্ট্রের কাছে আনুষ্ঠানিকভাবে অনুরোধ জানিয়েছে সরকার। কদিন আগে ভারতকে রাশিয়ার তেল তেল যেন কিনতে পারে সেই ব্যাপারে মানে তাদের অনাপত্তি জানিয়েছে আমেরিকা। ভারত তো রাশিয়া থেকে অনেক দিন থেকেই তেল কিনছে রে ভাই। ভারতের সঙ্গে আপনি আপনার তুলনা করলে তো আর হবে না। ভারতের সঙ্গে তুলনা করতে গেলে আগে তো সেই পর্যায়ে যেতে হবে, আমাদের অর্থনৈতিক কাঠামো সমস্ত শক্তি মিলিয়ে সেই পর্যায়ে যেতে হবে। অর্থ পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের সঙ্গে আলোচনার সময় বিষয়টি উত্থাপন করা হয়। সেখানে জ্বালানি সহযোগিতা, বিনিয়োগ ও বাণিজ্য সহ আরও নানা বিষয়ে বিস্তৃত আলোচনা হয়েছে। যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসনের সঙ্গে বৈঠকের পর অর্থমন্ত্রী নিজ দপ্তরে সাংবাদিকদের এই কথা আজকে বলেছেন ভারতকে ইতিমধ্যে রাশিয়ার তেল কেনার জন্য অস্থায়ী ছাড় দেয়া হয়েছে। আমরা বলেছি যদি ভারতের জন্য এমন সুযোগ থাকে তাহলে বাংলাদেশও সেই সুযোগ পাওয়া উচিত। তিনি জানান, এই অনুরোধ ইতিমধ্যে ওয়াশিংটনের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পৌঁছে দেয়া হয়েছে। তিনি আরও বলেন, আমাদের অর্থনীতির জন্য শক্তিশালী সমর্থন প্রয়োজন। তারা বলেছে অনুরোধটি ওয়াশিংটনে পাঠানো হবে, দেখা যাক কি হয়। আলোচনায় সম্ভাব্য দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি, বিনিয়োগ ও সরকারি সংস্থাগুলোর সক্ষমতা বৃদ্ধি উদ্যোগ বিষয়েও কথা হয়েছে। কদিন আগেই পল কাপুর, দক্ষিণ এশিয়া বিষয়ক পররাষ্ট্র প্রতিমন্ত্রী আমেরিকার, তিনি ঘুরে গেলেন এবং তিনিও ওই যে গোলামির চুক্তি প্রফেসর ইউনূসের করা, সেই চুক্তি নিয়ে সরকারকে একটা চাপে ফেলার মতো মেসেজ দিয়ে গেছে। এটাও বিভিন্ন সূত্র থেকে আমরা শুনছি, বিভিন্ন দিক থেকে শোনা যাচ্ছে। এরকম মুহূর্তে আদতে সরকারের কি করণীয় রয়েছে? হ্যাঁ, সরকারের যারা সমালোচক তারা সমালোচনা করতেই পারে যে সরকার আমেরিকার কাছে অনুমতি চাচ্ছে কেন, এটা করছে কেন, ওটা অনেক করছে কেন। রে ভাই, প্রফেসর ইউনূস যে বিপদে ফেলে গেছে এই সরকারকে, এবং ভোটের মাত্র 3 দিন আগে, 72 ঘন্টা আগে যে বিপদে ফেলে গেছে, যে দোজকের আগুনে পোড়ার চুক্তিতে সই করে গেছে প্রফেসর ইউনূস, আবার তাদের সমর্থকদের মধ্য থেকে এটাও বলা হচ্ছে যে ওখানে তো একটা ক্লজ আছে যে 6 মাসের সময় দিয়ে এই চুক্তি বাতিল করা যাবে। আমেরিকার সঙ্গে করা চুক্তি বাংলাদেশ বাতিল করবে, এরকম দিবাস্বপ্নও আমাদেরকে দেখতে হবে। ওই 6 মাসের ক্লজ দিয়ে আমেরিকা আমাদের সঙ্গে চুক্তি বাতিল করতে পারে, কিন্তু আমরা কি আমেরিকার সঙ্গে চুক্তি বাতিল করব এই কথা বলার পর্যায়ের কাছাকাছি, পর্যায়ের স্বপ্ন দেখতে পারি? উত্তর হচ্ছে, ওই পর্যায়ে যাওয়ার বাস্তবতা তো অনেক দূরের কথা। স্বপ্নে ভাবলেও 2-4টা মিসাইল আমাদের দিকে চলে আসতে পারে। সেরকম ভয়ঙ্কর পরিণতির দিকে দেশকে নিয়ে গেছে প্রফেসর ইউনূসের মেটিকুলাস সরকার, যে সরকারে থেকে তিনি নিজে শুধু নিজের আখের গুছিয়েছেন, 666 কোটি টাকা কর মওকুফ করিয়েছেন, গ্রামীণ ব্যাংকের মালিকানা সরকার থেকে সরিয়ে দিয়েছেন, এত এক গাদা নিজের গ্রামীণ প্রতিষ্ঠানের লাইসেন্স দিয়েছেন। এছাড়া তার যে কাছের মানুষ, স্বাস্থ্য উপদেষ্টা সহ বিভিন্ন জন যার কাছের মানুষ, তারা দুর্নীতির সীমাহীন রাজ্যে নিপতিত হয়েছেন, এরকম অভিযোগ দুদকে জমা পড়তে শুরু করেছে। এই চাঞ্চল্যকর খবর তো আপনারা জানেন, এটা পুরনো খবর। এই হচ্ছে প্রফেসর ইউনূসের মেটিকুলাস ডিজাইন, আর এই হচ্ছে তার ভাষ্য, আমরা কোথাও যাব না, পৃথিবীর সবাই আমাদের কাছে আসবে। দর্শক, আপনার মতামত কি? এই মুহূর্তে যুক্তরাষ্ট্র যদি অনুমতি না দেয় রাশিয়া থেকে তেল কেনার, তাহলে কি জ্বালানি ঘাটতি, সেই ঘাটতি আদৌ পোষানো যাবে? জ্বালানি সংকট মোকাবেলা করা যাবে? যদিও এই বিপদের মুহূর্তে ভারত আমাদের পাশে এগিয়ে এসেছে, এবং বিএনপি সরকারের অন্যতম বড় সাফল্যের মধ্যে এটা, সরকারের দায়িত্ব নেওয়ার পরে অন্যতম বড় সাফল্যের মধ্যে এটা যে প্রফেসর ইউনূস যে ভারতের সঙ্গে যুদ্ধ বাঁধাতে চেয়েছিলেন, সেই ভারতের সঙ্গে সম্পর্ক কয়েকদিনের মধ্যেই উন্নত করে তাদের কাছ থেকে মাসে 15,000 লিটার 15,000 টন ডিজেল প্রতি মাসে ভারত দেবে, এরকম কথা ভারতের কাছ থেকে আদায় করে নিয়েছে। ইতিমধ্যে গতকালকেই আমরা দেখেছি 5,000 টন ডিজেল বাংলাদেশের বন্দরে এসে পৌঁছেছে। আপনার মন্তব্য জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।